গল্পের নাম লালফিতের প্রতিশ্রুতি। প্রথম থেকে শেষ পর্যন্ত। দ্য স্টোরি হ্যাভেন। অনাহারে কাতর এক ছেলেকে নিজের টিফিনের রুটি খাইয়েছিল এক গরিব মেয়ে। তখন তাদের বয়স ছিল মাত্র ৯ বছর। ২২ বছর পরে সেই ছেলেটা কোটি টাকার মালিক হয়ে আবার ফিরে এলো তাকে খুঁজতে। কিন্তু ততদিনে সেই এক টুকরো রুটি মেয়েটার জীবন থেকে কেড়ে নিয়েছে প্রায় সব কিছু। ঢাকার পাশের একটি ছোট শহর কালীগঞ্জ। শহর বললেও আসলে আধা শহর আধা গ্রাম। এখানে বড় বড় বিল্ডিং কম, বেশিরভাগই টিনের ঘর, ছোট দোকান আর ভাঙাচোরা রাস্তা। সেখানেই থাকত ৯ বছরের একটা মেয়ে, তার নাম ভিকি। ভিকির আসল নাম ছিল ভিক্টোরিয়া হোসেন। কিন্তু সবাই তাকে ভিকি বলেই ডাকত। তার বাবা ছিলেন রিকশা চালক। সকাল বের হতেন, রাত করে ফিরতেন। তবুও সংসারে টানাটানি লেগেই থাকত। মা মানুষের বাসায় বাসায় কাজ করতেন। ৩ ভাইবোনের সংসার। অনেক দিনই এমন হতো রাতে সবাই পেট ভরে খেতে পারত না। তবুও ভিকি ছিল খুব হাসিখুশি মেয়ে। সে পড়ত কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একদিন দুপুরে স্কুল ছুটির পর সবাই মাঠে খেলছিল। কেউ লুকোচুরি, কেউ দৌড়ঝাঁপ করছে। ভিকি তখন স্কুলের পেছনের দিকের ভাঙা বেড়ার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল বেড়ার ফাঁক দিয়ে একটা ছেলে তাকিয়ে আছে। ছেলেটা খুব চুপচাপ দাঁড়িয়েছিল। ময়লা জামা, পায়ে ছেঁড়া স্যান্ডেল, চুল এলোমেলো। মুখটা কেমন ফ্যাকাশে। চোখ দুটো বড় বড় করে স্কুলের ভেতরে তাকিয়ে আছে। ভিকি একটু ভয় পেয়েছিল। সে ধীরে ধীরে বলল, এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ছেলেটা কিছু বলল না। শুধু ভিকির হাতে থাকা খাবারের বাক্সটার দিকে তাকিয়ে থাকল। ভিকি বুঝে গেল। সে আস্তে করে জিজ্ঞেস করল, তুমি কি ক্ষুধার্ত? ছেলেটা এবার মাথা নিচু করে ফেল। খুব আস্তে বলল, হুম। ভিকি নিজের টিফিন বক্স খুল। আজ তার মা একটা ডিম ভাজি আর ২টা রুটি দিয়েছিল। এটা তার জন্য অনেক বড় ব্যাপার ছিল। কারণ বেশিরভাগ দিনই সে শুধু শুকনো রুটি খেত। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর কোনো কথা না বলে একটা রুটি আর অর্ধেক ডিম ছেলেটার দিকে এগিয়ে দিল। ছেলেটা অবাক হয়ে তাকাল। আমাকে দিচ্ছ? ভিকি হাসল। হ্যাঁ। নাও। ছেলেটা যেন বিশ্বাসই করতে পারছিল না। সে ধীরে ধীরে খাবারটা নিল। তারপর এমনভাবে খেতে শুরু করল যেন বহুদিন কিছু খায়নি। ভিকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিল। কিছুক্ষণ পরে সে জিজ্ঞেস করল, তোমার নাম কি? ছেলেটা বলল, ঈশান। তুমি স্কুলে পড়ো না? ঈশান মাথা নাড়ল। আগে পড়তাম। এখন না। কেন? ঈশান একটু চুপ করে রইল। তারপর বলল, বাবা নেই। মা অসুস্থ। কাজ করতে হয়। ভিকি কিছু বলল না। তার ছোট্ট মনেও কেমন একটা কষ্ট লাগল। সেদিনের পর থেকে একটা অদ্ভুত ব্যাপার শুরু হল। প্রতিদিন দুপুরে ঈশান সেই ভাঙা বেড়ার কাছে এসে দাঁড়াত। আর প্রতিদিন ভিকি তার টিফিনের অর্ধেকটা তাকে দিয়ে দিত। কেউ জানত না এই ব্যাপারটা। না ভিকির বন্ধুরা, না শিক্ষকরা। এমনকি তার পরিবারও না। ৬ মাস ধরে এটা চল। অনেক দিন এমনও হয়েছে ভিকি নিজে না খেয়ে পুরো খাবারটাই ঈশানকে দিয়ে দিয়েছে। একদিন বিকেলে ঈশান হঠাৎ বলল, আমি হয়তো আর আসব না। ভিকি অবাক হয়ে তাকাল। কেন? আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। ভিকির বুকটা হঠাৎ কেমন যেন হয়ে গেল। ছোট হলেও সে বুঝতে পারছিল এটা বিদায়। কিছুক্ষণ দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ঈশান হঠাৎ বলল, আমি বড় হয়ে ধনী হব। ভিকি হেসে ফেলল। সবাই তো এটা বলে। ঈশান এবার সিরিয়াস মুখে বলল, না, সত্যি বলছি। ধনী হলে কি করবে? ঈশান একটু লজ্জা পেয়ে বলল, তোমাকে খুঁজে বের করব। তারপর? তারপর তোমাকে বিয়ে করব। ভিকি এবার জোরে হেসে উঠল। পাগল। কিন্তু হাসতে হাসতেই সে নিজের চুলের লাল ফিতেটা খুলে ফেল। ফিতেটা ছিল পুরনো, একটু ছেঁড়া। সে সেটাকে মাঝখান থেকে ছিঁড়ে অর্ধেক করল। একটা অংশ নিজের হাতে রাখল। আরেকটা অংশ ঈশানের কবজিতে বেঁধে দিল। এইটা রাখো। ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? ভিকি বলল,
যাতে তুমি আমাকে ভুলে না যাও। ঈশান ফিতেটার দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নাড়ল। আমি কোনোদিন ভুলব না। সেদিন বিকেলে ঈশান চলে গেল। তারপর অনেক বছর কেটে গেল। 22 বছর। এই 22 বছরে পৃথিবী অনেক বদলে গেছে। কিন্তু কিছু স্মৃতি কখনো বদলায় না। ঢাকার গুলশানে একটি বিলাসবহুল পেন্টহাউসের ভেতরে সকাল 6টা। ঈশান রহমান ঘুম থেকে উঠলেন। এখন তিনি দেশের অন্যতম সফল ব্যবসায়ী। তার কোম্পানির মূল্য কয়েক কোটি টাকা। তার গ্যারেজে 5টা দামি গাড়ি। বিদেশে অফিস। সংবাদপত্রে নিয়মিত তার সাক্ষাৎকার ছাপা হয়। কিন্তু তার বাসাটা অদ্ভুতভাবে ফাঁকা। দেয়ালে কোনো ছবি নেই। কোনো পরিবারের স্মৃতি নেই। সবকিছু নিখুঁত, কিন্তু প্রাণহীন। ঈশান ধীরে ধীরে তার অফিস রুমে গেলেন। ড্রয়ার খুললেন। ভেতর থেকে একটি ছোট কাচের ফ্রেম বের করলেন। তার ভেতরে রাখা আছে একটা পুরনো লাল ফিতা। 22 বছর ধরে তিনি এটা রেখেছেন। প্রতিদিন সকালে তিনি এটা দেখেন। আর একই প্রশ্ন তার মাথায় ঘোরে। বিকি এখন কোথায়? তিনি 5 বছর ধরে তাকে খুঁজছেন। প্রাইভেট গোয়েন্দা, পুরনো স্কুল, পুরনো এলাকা, কিছুই পাওয়া যায়নি। মনে হয় যেন মেয়েটা পৃথিবী থেকেই হারিয়ে গেছে। ঈশান জানালার পাশে দাঁড়িয়ে দূরের শহরের দিকে তাকালেন। নিজের মনে খুব আস্তে বললেন, আমি কথা দিয়েছিলাম। আমি তোমাকে খুঁজে বের করব। কিন্তু তিনি জানতেন না বিকি কোথায় আছে, আর তার জীবন এখন কেমন। আর সবচেয়ে বড় কথা, বিকি কি এখনও তাকে মনে রেখেছে? ঢাকার গুলশানের সেই বিলাসবহুল পেন্টহাউসের বড় জানালার সামনে দাঁড়িয়ে ছিল ঈশান রহমান। সকাল হয়ে গেছে, সূর্যের আলো ধীরে ধীরে শহরের উপর ছড়িয়ে পড়ছে। নিচে ব্যস্ত রাস্তা, গাড়ির লাইন, মানুষের দৌড়ঝাঁপ, সবকিছু যেন নিজের মতো চলছে। কিন্তু ঈশানের মনটা আজও সেই পুরনো জায়গাতেই আটকে আছে। তার হাতে ধরা ছোট্ট কাচের ফ্রেমটার দিকে সে আবার তাকাল। ভেতরে রাখা আছে সেই পুরনো লাল ফিতা। 22 বছর ধরে সে এটা আগলে রেখেছে। প্রতিদিন সকালে সে এটা দেখে। প্রতিদিন তার মনে একই প্রশ্ন জাগে, বিকি এখন কোথায়? ঈশান ধীরে ধীরে ফ্রেমটা আবার ড্রয়ারে রেখে দিল। তার ফোনটা তখন কম্পন করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নাম, রাশেদ। রাশেদ তার ব্যবসার পার্টনার। বহু বছর ধরে একসাথে কাজ করছে। ঈশান ফোন ধরল। হ্যালো। ওপাশ থেকে রাশেদের গলা শোনা গেল, ভাই, আজকে তো বোর্ড মিটিং আছে সকাল 9টায়। আপনি আসছেন তো? হ্যাঁ, আসছি। আরেকটা খবর আছে। নারায়ণগঞ্জের জমিটার ডিলটা ফাইনাল হয়ে গেছে। ঈশান খুব শান্ত গলায় বলল। ভালো। তার গলায় তেমন কোনো উত্তেজনা ছিল না। রাশেদ একটু চুপ করে থেকে বলল, ভাই, একটা কথা বলি? রাগ করবেন না। বল। আপনি এত বড় বড় ব্যবসা করছেন, কোটি কোটি টাকা কামাচ্ছেন, কিন্তু আপনাকে কখনো খুশি মনে হয় না। ঈশান কিছু বলল না। রাশেদ আবার বলল, সবসময় মনে হয় আপনি কিছু একটা খুঁজছেন। ঈশান জানালার বাইরে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, হ্যাঁ, আমি একজনকে খুঁজছি। রাশেদ একটু হাসল। সেই ছোটবেলার মেয়েটা? ঈশানের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। এই ব্যাপারটা নিয়ে মজা করো না। মজা করছি না ভাই। কিন্তু 5 বছর ধরে আপনি তাকে খুঁজছেন। প্রাইভেট গোয়েন্দা লাগিয়েছেন, পুরনো স্কুল ঘেটেছেন, পুরনো এলাকায় গেছেন। রাশেদ একটু থামল। তারপর বলল, হয়তো মেয়েটা আর এখানে নেই। ঈশান ধীরে বলল, তবুও আমি খুঁজব। কেন? ঈশান এবার চুপ করে গেল। তার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল সেই পুরনো দৃশ্য। ভাঙা স্কুলের বেড়া, একটা ক্ষুধার্ত ছেলে, আর একটা ছোট্ট মেয়ে যে নিজের টিফিন খুলে তার হাতে তুলে দিচ্ছে রুটি। সে চোখ বন্ধ করল। কারণ আমি কথা দিয়েছিলাম। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রাশেদ বলল, ঠিক আছে, কিন্তু আজকে মিটিং মিস করবেন না। আসছি। ফোনটা কেটে গেল। বোর্ড মিটিংটা ঠিক সময়েই শুরু হল। বড় কনফারেন্স রুম।
লম্বা টেবিল। চারপাশে কোম্পানির বড় বড় কর্মকর্তারা বসে আছে। সবাই খুব খুশি। কারণ এই বছর কোম্পানির লাভ আগের বছরের চেয়ে অনেক বেশি। একজন ডিরেক্টর দাঁড়িয়ে বলল, মিস্টার ঈশান রহমান, এই সাফল্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। সবাই হাততালি দিল। ঈশান হালকা হাসল। কিন্তু ভেতরে সে কিছুই অনুভব করছিল না। মিটিং শেষ হওয়ার পরে রাশেদ তাকে আলাদা করে ডাকল। ভাই, একটু কথা ছিল। বল। আপনি সাউথ কালীগঞ্জে এত জমি কেন কিনছেন? ঈশান কিছু বলল না। রাশেদ আবার বলল, ওই জায়গায় তো কোনো লাভ নেই। 5 বছর ধরে শুধু টাকা ঢালছেন। ঈশান এবার ধীরে বলল, ওখানেই আমার পুরনো স্কুল ছিল। রাশেদ বুঝে গেল। সে একটু দীর্ঘশ্বাস ফেলল। আপনি এখনও সেই মেয়েটাকেই খুঁজছেন? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ। রাশেদ বলল, কিন্তু যদি সে অন্য কোথাও চলে যায়? তবুও খুঁজব। আর যদি সে আপনাকে চিনতেই না পারে? ঈশান একটু হেসে বলল। তার হাতে একটা লাল ফিতা ছিল। রাশেদ অবাক হয়ে তাকাল। কি? আমি তার হাতে অর্ধেক বেঁধে দিয়েছিলাম। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ভাই, আপনি সত্যিই পাগল। ঈশান হালকা হেসে বলল, হয়তো। সেদিন বিকেলে ঈশান একা তার অফিসে বসেছিল। তার সামনে ল্যাপটপ খোলা। স্ক্রিনে একটা ফাইল। ভিক্টোরিয়া হোসেন, সার্চ রিপোর্ট। গত 5 বছরের সব তথ্য এখানে। 3 জন প্রাইভেট গোয়েন্দা। শত শত মানুষকে জিজ্ঞাসাবাদ। পুরনো স্কুল। পুরনো বাড়ি। কিন্তু ফলাফল কিছুই না। শেষ রিপোর্টে লেখা ছিল, ভিক্টোরিয়া হোসেন নামটি খুব সাধারণ। 2008 সালের পরে তার পরিবারের কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। সম্ভবত তারা অন্য কোথাও চলে গেছে। ঈশান চেয়ার থেকে উঠে দাঁড়াল। জানালার বাইরে তাকাল। তার মনে হঠাৎ একটা অদ্ভুত চিন্তা এল। যদি যদি বিকি এখানেই থাকে? কিন্তু এমন জায়গায়, যেখানে কেউ তাকে খুঁজতে যায় না। ঈশান হঠাৎ তার ফোন তুলে নিল। একটা নম্বরে কল দিল। হ্যালো সাইফুল? ওপাশ থেকে গলা এলো, জি স্যার। তুমি কি কালীগঞ্জ এলাকার সব পুরনো রেকর্ড বের করতে পারবে? কোন ধরনের স্যার? হাসপাতাল, এতিমখানা, আশ্রয়কেন্দ্র, সব। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সাইফুল বলল, স্যার, কিছু পেয়েছেন নাকি? ঈশান ধীরে বলল, না। তাহলে হঠাৎ? ঈশান খুব শান্ত গলায় বলল, আমার মনে হচ্ছে আমি ভুল জায়গায় খুঁজছিলাম। ফোনটা কেটে দিয়ে সে আবার ড্রয়ার খুল। লাল ফিতেটা হাতে নিল। তারপর খুব আস্তে বলল, ভিকি, তুমি যেখানে থাকো আমি তোমাকে খুঁজে বের করব গু। কিন্তু সে জানত না, এই খোঁজ তাকে এমন এক সত্যের সামনে দাঁড় করাবে, যা তার পুরো জীবন বদলে দেবে। কারণ ভিকি এখন এমন এক জায়গায় আছে, যেখানে ঈশান কোনোদিন কল্পনাও করেনি তাকে খুঁজে পাবে। সেদিন রাতে ঈশান রহমান ঘুমাতে পারেনি। বিছানায় শুয়ে থেকেও বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল ছোটবেলার সেই দৃশ্য। ভাঙা স্কুলের বেড়ার পাশে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত একটা ছেলে। আর তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটা মেয়ে। মেয়েটা হাসতে হাসতে নিজের টিফিনের রুটি তার হাতে তুলে দিচ্ছে। ঈশান চোখ বন্ধ করল। তার মনে হচ্ছিল যেন সেই স্মৃতিটাই তার জীবনের সবচেয়ে সত্যি জিনিস। বাকি সব কিছু, টাকা, ব্যবসা, বিলাসবহুল জীবন, সব যেন খুব দূরের কিছু। রাত প্রায় 3টা। ঈশান উঠে বারান্দায় এসে দাঁড়াল। ঢাকার রাত তখন অনেকটাই শান্ত। দূরে কোথাও গাড়ির শব্দ, কোথাও হালকা বাতাসের শব্দ। সে নিজের মনে বলল, ভিকি, তুমি সত্যিই কোথায়? পরদিন সকালে তার অফিসে সাইফুল হাজির হল। সাইফুল তার কোম্পানির একজন বিশ্বস্ত কর্মচারী। বহু বছর ধরে ঈশানের সাথে কাজ করছে। হাতে একটা ফাইল। স্যার, আপনি যেগুলো খুঁজতে বলেছিলেন সেগুলোর কিছু তথ্য পেয়েছি। ঈশান চেয়ারে বসে বলল, বল। সাইফুল ফাইল খুলে বলল,
কালীগঞ্জ এলাকায় গত ২০ বছরে বেশ কয়েকটা পরিবার হঠাৎ করে এলাকা ছেড়ে গেছে। তাদের মধ্যে একটা নাম আপনার বলা নামের সাথে মিলে। ঈশানের বুকটা হঠাৎ ধক করে উঠল। কোনো নাম? ভিক্টোরিয়া হোসেন। ঈশান সামনে ঝুঁকে এল। কি পেয়েছ? সাইফুল বলল। ২০০৮ সালে তাদের পরিবার হঠাৎ করে এলাকা ছেড়ে দেয়। আশেপাশের মানুষ বলছে তখন তাদের খুব খারাপ সময় যাচ্ছিল। কেমন খারাপ? তার বাবা একটা দুর্ঘটনায় গুরুতর আহত হন। রিকশা চালাতে পারতেন না আর। ঈশান চুপ করে শুনছিল। সাইফুল আবার বলল। তারপর কিছুদিনের মধ্যে তাদের বাড়িটাও বিক্রি হয়ে যায়। তারপর তাদের কেউ আর দেখেনি। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার মনে হচ্ছিল যেন একটা পুরনো দরজা ধীরে ধীরে খুলছে। আর কিছু? সাইফুল একটু দ্বিধা করে বলল। একটা কথা শুনেছি স্যার। কিন্তু নিশ্চিত না। কি? লোকজন বলছে মেয়েটা নাকি অনেক কষ্ট করত পরিবার চালানোর জন্য। ঈশানের গলা একটু ভারী হয়ে গেল। কেমন কষ্ট? সাইফুল ধীরে বলল। ছোট বয়স থেকেই মানুষের বাসায় কাজ করত। ঈশান চোখ নামিয়ে ফেল। তার মাথায় তখন ঘুরছে একটা কথাই। সে কি সেই সময়েও তাকে খুঁজছিল? সেদিন বিকেলে ঈশান হঠাৎ সিদ্ধান্ত নিল। সে নিজেই যাবে কালীগঞ্জে। অনেক বছর পর। ড্রাইভার গাড়ি নিয়ে যখন সেই পুরনো এলাকায় ঢুকল, ঈশানের বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। রাস্তা অনেক বদলে গেছে। অনেক নতুন দোকান হয়েছে। কিন্তু কিছু জিনিস এখনো আগের মতোই আছে। একটা পুরনো বটগাছ। একটা চায়ের দোকান। আর সেই স্কুল। গাড়ি থামতেই ঈশান ধীরে নেমে পড়ল। স্কুলটা এখনো আছে। কিন্তু অনেকটা নতুন করে বানানো হয়েছে। সে ধীরে ধীরে পেছনের দিকে হাঁটল। তার হৃদস্পন্দন তখন দ্রুত হয়ে গেছে। কারণ সে জানে। পেছনেই ছিল সেই ভাঙা বেড়া। সে যখন সেখানে পৌঁছাল, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। পুরনো বেড়া আর নেই। নতুন দেয়াল বানানো হয়েছে। কিন্তু জায়গাটা ঠিক সেই একই। ঈশান চোখ বন্ধ করল। হঠাৎ যেন আবার শুনতে পেল। তুমি কি ক্ষুধার্ত? ছোট্ট ভিকির কণ্ঠ। তার গলা একটু কেঁপে উঠল। ঠিক তখন পাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল। আপনি কি কাউকে খুঁজছেন? ঈশান ঘুরে তাকাল। একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। সম্ভবত স্কুলের পুরনো কর্মচারী। ঈশান বলল। জি। আমি ছোটবেলায় এখানে পড়তাম। বৃদ্ধ একটু হেসে বলল। অনেক বছর আগের কথা তাহলে? হ্যাঁ। ঈশান একটু থেমে বলল। আপনি কি ভিক্টোরিয়া হোসেন নামে একটা মেয়েকে চিনতেন? বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ ভাবল। তারপর ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। চিনতাম। ঈশানের বুক ধড়ফড় করতে লাগল। আপনি জানেন সে এখন কোথায়? বৃদ্ধ মানুষটা দীর্ঘশ্বাস ফেল। অনেক কষ্টে ছিল মেয়েটা। ঈশান এগিয়ে এল। কি হয়েছিল তার? বৃদ্ধ বলল। তার বাবা অসুস্থ হওয়ার পর সংসারের সব দায়িত্ব তার কাঁধে চলে আসে। তারপর একদিন শুনলাম তারা এলাকা ছেড়ে দিয়েছে। ঈশানের চোখে হতাশা ফুটে উঠল। ঠিক তখন বৃদ্ধ আবার বলল। তবে একটা কথা শুনেছিলাম। ঈশান তাড়াতাড়ি জিজ্ঞেস করল। কি? বৃদ্ধ বলল। ঢাকার একটা হাসপাতালে নাকি কাজ শুরু করেছিল মেয়েটা। ঈশানের চোখে আবার আশা জ্বলে উঠল। কোন হাসপাতাল? বৃদ্ধ মাথা নাড়ল। সেটা ঠিক জানি না। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল। ধন্যবাদ। গাড়িতে উঠে বসার পরও তার মনটা অদ্ভুতভাবে কাঁপছিল। কারণ এত বছর পরে সে প্রথমবার একটা আসল সূত্র পেয়েছে। ঢাকার কোনো একটা হাসপাতাল। সে জানে না কোনটা। কিন্তু সে জানে। সে খুঁজবে। যতদিন না পায়। কিন্তু ঈশান তখনও জানত না। যে সত্যটা সে জানতে যাচ্ছে, তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হতে চলেছে। কারণ ভিকির জীবন এখন এমন এক পথে চলে গেছে, যেখানে ঈশান নিজেকে কখনো কল্পনাও করেনি। আর যখন তাদের আবার দেখা হবে, সেই মুহূর্তটা হবে অপ্রত্যাশিত।
কালীগঞ্জ থেকে ফেরার পর সারা পথ ঈশান রহমান একদম চুপ ছিল। গাড়ির জানালার বাইরে শহরের আলো একের পর এক পেছনে চলে যাচ্ছিল, কিন্তু তার মাথার ভেতর ঘুরছিল শুধু একটা কথাই। ঢাকার কোনো একটা হাসপাতালে কাজ করত মেয়েটা। ২২ বছর ধরে সে যে মেয়েটাকে খুঁজছে, হয়তো সে এতদিন এই শহরেই ছিল। এই ভাবনাটাই তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ তৈরি করছিল। গাড়ি গুলশানের পেন্টহাউসের সামনে এসে থামল। ড্রাইভার বলল, স্যার, পৌঁছে গেছি। ঈশান যেন বাস্তবে ফিরল। সে ধীরে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকল। ঘরটা আগের মতোই নীরব। বড় বড় কাচের জানালা, দামি আসবাব, নিখুঁত সাজানো ঘর, সবকিছু আছে। কিন্তু কোথাও যেন জীবনের ছোঁয়া নেই। ঈশান সরাসরি তার অফিস রুমে ঢুকল। ড্রয়ার খুলে আবার সেই ছোট কাচের ফ্রেমটা বের করল। ভেতরে রাখা আছে সেই লাল ফিতা। সে ফিতেটার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, তুমি কি সত্যি এই শহরেই আছো, ভিকি? তারপর সে ফোনটা হাতে নিল। একটা নম্বরে কল করল। হ্যালো, সাইফুল? জি স্যার। ঢাকার সব বড় হাসপাতালের তালিকা লাগবে। ওপাশে একটু অবাক গলা। সব হাসপাতাল? হ্যাঁ। সরকারি, বেসরকারি সব। সাইফুল বলল, ঠিক আছে স্যার, কালকের মধ্যেই বের করে দেব। ফোন কেটে দিয়ে ঈশান চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার মনে হচ্ছিল, এবার সে সত্যিই কাছাকাছি পৌঁছে গেছে। পরদিন সকালে সাইফুল আবার অফিসে এল। তার হাতে একটা বড় ফাইল। স্যার, আপনি যেটা বলেছিলেন, ঢাকার বড় বড় হাসপাতালের তালিকা। ঈশান ফাইলটা খুলে দেখতে লাগল। ঢাকা মেডিকেল, মুগদা হাসপাতাল, মিটফোর্ড, বিভিন্ন বেসরকারি হাসপাতাল। লম্বা তালিকা। সাইফুল বলল, স্যার, এখানে প্রায় ৪০টা হাসপাতাল আছে। ঈশান মাথা নাড়ল। সব জায়গায় খোঁজ নিতে হবে। সাইফুল একটু দ্বিধা করে বলল, স্যার, একটা কথা বলি। বল। আপনি চাইলে আমরা লোক পাঠিয়ে খোঁজ নিতে পারি। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, না। কেন স্যার? ঈশান ধীরে বলল, আমি নিজেই যাব। সেই দিন থেকেই শুরু হলো তার খোঁজ। প্রথম দিন সে গেল ঢাকা মেডিকেলে। হাসপাতালের ভেতরে ঢুকতেই কানে এলো মানুষের কোলাহল, অ্যাম্বুলেন্সের সাইরেন, রোগীদের কান্না। এই পরিবেশে ঈশান খুব কমই এসেছে। তার জীবন তো সবসময় ছিল বিলাসিতা আর ব্যবসার হিসাবের ভেতর। কিন্তু এখানে এসে সে যেন অন্য একটা পৃথিবী দেখল। মানুষের কষ্টের পৃথিবী। সে কয়েকজন কর্মচারীর কাছে জিজ্ঞেস করল, ভিক্টোরিয়া হোসেন নামে কেউ কাজ করেন এখানে? কেউ মাথা নাড়ল। কেউ বলল, জানি না গি। একজন বলল, এখানে অনেক লোক কাজ করে, খুঁজে পাওয়া কঠিন গু। ঈশান হতাশ হয়ে বের হয়ে এল। এরপর কয়েকদিন ধরে সে একের পর এক হাসপাতাল ঘুরতে লাগল। মুগদা হাসপাতাল, মিটফোর্ড, আরও কয়েকটা বেসরকারি হাসপাতাল। প্রতিবার একই প্রশ্ন, ভিক্টোরিয়া হোসেন নামে কেউ কাজ করেন? প্রতিবার একই উত্তর, জানি না গি। দিনগুলো আবার ধীরে ধীরে নিরাশায় ভরে উঠছিল। কিন্তু ঈশান থামেনি। এক বিকেলে সে পৌঁছাল পুরান ঢাকার একটা ছোট বেসরকারি হাসপাতালে। হাসপাতালটা খুব বড় না। ভেতরে ঢুকতেই বোঝা যায় জায়গাটা বেশ পুরনো। রিসেপশনে বসে ছিল এক মধ্যবয়স্ক মহিলা। ঈশান সামনে গিয়ে বলল, মাফ করবেন, একটা তথ্য জানতে চাই। মহিলা তাকালেন। বলুন। ভিক্টোরিয়া হোসেন নামে কেউ কি এখানে কাজ করেন? মহিলা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, আপনি কে? ঈশানের বুক ধক করে উঠল। কারণ এতদিনে প্রথমবার কেউ প্রশ্নটা করল। সে শান্ত গলায় বলল, আমি তার পুরনো পরিচিত। মহিলা একটু তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনি একটু বসুন। ঈশানের বুকের ভেতর তখন জোরে ধুকপুক করছে। মহিলা ভেতরে চলে গেলেন। কয়েক মিনিট পরে তিনি ফিরে এলেন। তার মুখে অদ্ভুত একটা ভাব। তিনি ধীরে বললেন, আপনি যাকে খুঁজছেন, তিনি এখানে কাজ করেন। ঈশানের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি এখানে? হ্যাঁ।
আমি কি তার সাথে দেখা করতে পারি? মহিলা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, দেখা করতে পারবেন, কিন্তু আগে একটা কথা জানতে হবে। ঈশান অবাক হয়ে বলল, কি কথা? মহিলা ধীরে বললেন, আপনি কি জানেন তার জীবনে কি ঘটেছে? ঈশান মাথা নাড়ল। না। মহিলা গভীরভাবে তার দিকে তাকালেন। তারপর বললেন, তাহলে আপনাকে একটা সত্য জানার জন্য প্রস্তুত থাকতে হবে। ঈশানের বুকটা আবার কেঁপে উঠল। কি সত্য? মহিলা ধীরে বললেন, যে মেয়েটাকে আপনি খুঁজছেন, সে আর আগের সেই মানুষটা নেই। ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। তার মনে হাজারটা প্রশ্ন। ঠিক তখন করিডোরের ভেতর দিয়ে ধীরে ধীরে একজন নারী হাঁটতে হাঁটতে এগিয়ে আসছিল। সাদা নার্সের পোশাক, ক্লান্ত মুখ, চোখে গভীর নীরবতা। মহিলা আস্তে বললেন, ওই যে, উনিই ভিক্টোরিয়া। ঈশান ধীরে ঘুরে তাকাল। আর পরের মুহূর্তেই তার বুকটা যেন হঠাৎ থেমে গেল। কারণ যে মেয়েটাকে সে দেখছে, সে তার কল্পনার বিকি নয়। তার জীবনের উপর যেন গভীর কোনো ঝড় বয়ে গেছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ঈশান রহমান স্থির হয়ে গেল। দূর থেকে যে মেয়েটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছিল, তাকে দেখে প্রথমে তার মনে হল হয়তো ভুল হচ্ছে। কারণ তার স্মৃতিতে বিকি ছিল একদম আলাদা। ছোটবেলার সেই হাসি খুশি মেয়ে, চোখে সবসময় আলো, মুখে সরল হাসি। কিন্তু সামনে যে নারীটিকে সে দেখছে, তার চোখে যেন অনেক বছরের ক্লান্তি জমে আছে। মুখটা শুকনো, রোদে পুড়ে একটু কালচে হয়ে গেছে। চোখের নিচে হালকা কালি। তবুও তার চোখ দুটো। হ্যাঁ, সেই চোখ। ঈশান বুঝে গেল, এটাই ভিকি। তার বুকের ভেতরটা হঠাৎ খুব জোরে ধুকপুক করতে লাগল। ২২ বছর ধরে সে এই মুহূর্তটার অপেক্ষা করেছে। কিন্তু যখন সত্যিই মুহূর্তটা সামনে এলো, তখন তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ভিকি তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার হাতে কিছু কাগজ ছিল। সে হয়তো ব্যস্ত ছিল নিজের কাজে। ঈশান ধীরে বলল, ভিকি। মেয়েটি থেমে গেল, কিন্তু ঘুরে তাকাল না। কয়েক সেকেন্ড পরে সে ধীরে ঘুরে দাঁড়াল। তার চোখে ছিল বিস্ময়। কে আপনি? ঈশান কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, তুমি কি আমাকে চিনতে পারছ? ভিকি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নাড়ল। না, মনে হচ্ছে না। এই উত্তরটা শুনে ঈশানের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। অবশ্য এটাই স্বাভাবিক। ২২ বছর অনেক বড় সময়। ঈশান ধীরে বলল, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মনে আছে? ভিকির চোখ হঠাৎ একটু বদলে গেল। সে চুপ করে তাকিয়ে রইল। ঈশান আবার বলল, স্কুলের পেছনের ভাঙা বেড়ার কাছে একটা ছেলে দাঁড়িয়ে থাকত। মেয়েটার চোখ হঠাৎ বড় হয়ে গেল। তার মুখে অবিশ্বাসের ছাপ। তুমি? ঈশান খুব আস্তে হাসল। হ্যাঁ, আমি। ভিকির হাত থেকে কাগজগুলো প্রায় পড়ে যাচ্ছিল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। ঈশান? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। সময়ের যেন একটা অদ্ভুত নীরবতা নেমে এল। তারপর ভিকি ধীরে বলল, তুমি এখানে কেন? ঈশান একটু হেসে বলল, তোমাকে খুঁজতে। ভিকি অবাক হয়ে তাকাল। আমাকে? হ্যাঁ। কেন? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম। ভিকি কিছু বুঝতে পারছিল না। কোনো কথা? ঈশান ধীরে তার পকেট থেকে সেই ছোট কাচের ফ্রেমটা বের করল। ভেতরে রাখা লাল ফিতেটা দেখা যাচ্ছিল। ভিকির চোখ হঠাৎ স্থির হয়ে গেল। তার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। সে খুব ধীরে ধীরে বলল, তুমি এটা এখনও রেখেছ? ঈশান মাথা নাড়ল। ২২ বছর ধরে। ভিকির চোখে হঠাৎ জল চিকচিক করে উঠল। সে আস্তে করে বলল, আমি ভেবেছিলাম তুমি অনেক আগেই আমাকে ভুলে গেছ। ঈশান ধীরে বলল, আমি কোনোদিন ভুলিনি। হাসপাতালের করিডোরে তখন হালকা নীরবতা।
দূরে কোথাও স্ট্রেচারের শব্দ, কোথাও নার্সদের ব্যস্ত কণ্ঠ। কিন্তু এই দুইজন মানুষের জন্য সময় যেন থেমে গেছে। কিছুক্ষণ পরে ঈশান বলল, আমি 5 বছর ধরে তোমাকে খুঁজছি বিকি। বিকি অবাক হয়ে তাকাল। 5 বছর? হ্যাঁ। কেন? ঈশান একটু হেসে বলল, কারণ আমি কথা দিয়েছিলাম, বড় হয়ে তোমাকে খুঁজে বের করব। বিকি একটু মাথা নিচু করল। তার মুখে হালকা একটা দুঃখের হাসি ফুটে উঠল। শিশুরা অনেক কথা বলে, সব তো সত্যি হয় না। ঈশান শান্ত গলায় বলল, আমারটা হয়েছে। বিকি এবার সরাসরি তার দিকে তাকাল। তার চোখে ছিল কৌতূহল। তুমি এখন কি করো? ঈশান একটু দ্বিধা করে বলল, ব্যবসা করি। কোথায়? ঢাকায়। বিকি মাথা নাড়ল। তারপর ধীরে বলল, ভালোই হয়েছে তাহলে। ঈশান বুঝতে পারছিল কথাগুলো খুব সাধারণ হলেও বিকির ভেতরে যেন অনেক কিছু লুকানো আছে। সে জিজ্ঞেস করল, তুমি এখানে কতদিন ধরে কাজ করছ? প্রায় 10 বছর। তোমার পরিবার? এই প্রশ্নটা শুনে বিকির মুখটা হঠাৎ বদলে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, অনেক কিছু বদলে গেছে। ঈশান বুঝতে পারল এখানে একটা বড় কোনো কাহিনী লুকিয়ে আছে। সে ধীরে বলল, তুমি কি একটু সময় দিতে পারবে? আমরা কোথাও বসে কথা বলতে পারি? বিকি কিছুক্ষণ ভাবল। তারপর বলল, আমার ডিউটি শেষ হতে আর আধা ঘন্টা লাগবে। আমি অপেক্ষা করব। বিকি মাথা নাড়ল। তারপর ধীরে হাঁটতে হাঁটতে করিডোরের ভেতর চলে গেল। ঈশান সেখানে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর তখন অদ্ভুত একটা অনুভূতি। 22 বছর পরে সে অবশেষে বিকিকে খুঁজে পেয়েছে। কিন্তু সে বুঝতে পারছে, বিকির জীবনে এমন কিছু ঘটেছে যা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। আর সেই সত্যটা সে এখনও জানে না। আর যখন সে সত্যটা জানবে, তখন হয়তো তার নিজের জীবনটাই বদলে যাবে। হাসপাতালের সামনে ছোট্ট চায়ের দোকান। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে। রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে চা খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ মোবাইলে কথা বলছে। ঈশান একটা বেঞ্চে বসে আছে। তার চোখ বারবার হাসপাতালের গেটের দিকে চলে যাচ্ছে। আজ 22 বছর পরে সে বিকির সাথে আবার দেখা করেছে। তবুও তার মনে হচ্ছে এটা যেন এখনও বিশ্বাস করা কঠিন। কিছুক্ষণ পরে হাসপাতালের গেট দিয়ে ভিকি বের হয়ে এল। সে এখন আর নার্সের পোশাকে নেই। সাধারণ একটা সালোয়ার কামিজ পরেছে। খুব সাধারণ, খুব সাদামাটা। ঈশান দাঁড়িয়ে গেল। বিকি ধীরে তার সামনে এসে দাঁড়াল। আপনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন? ঈশান হালকা হাসল। না, বেশি না। বিকি বলল, চলুন ওখানে বসি। দুজন রাস্তার পাশের বেঞ্চে বসে পড়ল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। যেন দুজনেই বুঝতে পারছিল এই কথোপকথনটা সহজ হবে না। শেষে ভিকি প্রথম বলল, তুমি সত্যিই আমাকে 5 বছর ধরে খুঁজছ? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ। কেন? কারণ আমি কথা দিয়েছিলাম। বিকি একটু হেসে ফেলল। কিন্তু সেই হাসির ভেতর আনন্দের চেয়ে বেশি ক্লান্তি ছিল। তুমি এখনও সেই ছোটবেলার কথা মনে রেখেছ? ঈশান শান্তভাবে বলল, সব কিছু। বিকি একটু নিচের দিকে তাকাল। তারপর বলল, আমি ভাবিনি তুমি আমাকে কখনো খুঁজবে। কেন? কারণ মানুষ সাধারণত পুরনো কষ্টের স্মৃতি ভুলে যেতে চায়। ঈশান ধীরে ধীরে বলল, আমি ভুলতে পারিনি। বিকি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে ধীরে বলল, তুমি কি জানতে চাও আমার জীবনে কি হয়েছিল? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ। বিকি একটু দূরের দিকে তাকাল। তার চোখে তখন অনেক পুরনো স্মৃতি ভাসছিল। তুমি যখন চলে গেলে, তার কিছুদিন পরেই বাবার দুর্ঘটনা হয়। ঈশান চুপ করে শুনছিল। রিকশা চালাতে গিয়ে একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে। বাবা বেঁচে ছিলেন, কিন্তু আর কোনোদিন ঠিকমতো হাঁটতে পারেননি। বিকির গলা একটু ভারী হয়ে গেল। তারপর সংসারের সব দায়িত্ব আমার উপর এসে পড়ে। তখন তো তোমার বয়স খুব কম ছিল। হ্যাঁ। আমি স্কুল ছেড়ে দিই। ঈশানের বুকটা হালকা কেঁপে উঠল। তারপর?
মানুষের বাসায় বাসায় কাজ করতাম। মাও কাজ করতেন। কোনোভাবে সংসার চালাতাম। কিছুক্ষণ নীরবতা। চায়ের দোকানের কেটলির শব্দ শোনা যাচ্ছিল। বিকি আবার বলল, তারপর একদিন বাবা মারা গেলেন। ঈশান খুব ধীরে বলল, আমি দুঃখিত। বিকি মাথা নাড়ল। তারপর আমরা ঢাকায় চলে আসি। কেন? গ্রামে তখন আর কিছুই ছিল না। এখানে এসে একটা হাসপাতালে কাজ শুরু করি। প্রথমে ছিলাম পরিষ্কার কর্মী। ঈশান অবাক হয়ে তাকাল। তারপর? বিকি একটু হেসে বলল, ধীরে ধীরে কাজ শিখে ফেলি। পরে নার্সিং ট্রেনিং করার সুযোগ পাই। এখন এখানে কাজ করছি। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল এই কয়েকটা কথার ভেতর কত বছরের কষ্ট লুকিয়ে আছে। সে ধীরে বলল, তুমি অনেক শক্ত মনের মানুষ। বিকি হালকা হাসল। না, শুধু বাঁচার চেষ্টা করেছি। হঠাৎ ঈশানের চোখে একটা জিনিস পড়ল। বিকির হাতের দিকে তাকিয়ে সে থেমে গেল। তার কবজিতে একটা পুরনো লাল কাপড় বাঁধা। রং প্রায় ফিকে হয়ে গেছে। ঈশান অবাক হয়ে বলল, এটা? বিকি একটু চমকে উঠল। তারপর ধীরে হাতটা নামিয়ে ফেলল। ওটা কিছু না। ঈশান আস্তে বলল, লালফিতা? বিকি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, হ্যাঁ। ঈশানের বুকের ভেতরটা হঠাৎ উষ্ণ হয়ে উঠল। তুমি এখনও এটা রেখেছ? বিকি মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম তুমি ভুলে গেছ। ঈশান হালকা হেসে বলল, আমি তো আমারটাও রেখে দিয়েছি। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর বিকি ধীরে বলল, কিন্তু একটা কথা আছে। ঈশান তাকাল। কি? বিকির চোখে হঠাৎ একটা অদ্ভুত ছায়া নেমে এল। তুমি হয়তো এখনো পুরো সত্যটা জানো না। ঈশানের বুক আবার ধক করে উঠল। কোন সত্য? বিকি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে যেন ভয়। তারপর সে খুব আস্তে বলল, আমার জীবনে এমন কিছু ঘটেছে যা তুমি জানলে হয়তো আর আমাকে খুঁজতে চাইবে না। ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি কি বলতে চাইছ? বিকি ধীরে মাথা নিচু করল। আমার জীবন এখন আগের মতো নেই। অনেক জটিল হয়ে গেছে। ঈশানের বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জন্ম নিল। কারণ সে বুঝতে পারছে বিকি এখনও কিছু বড় কথা লুকিয়ে রেখেছে। আর সেই সত্যটা হয়তো এমন কিছু যা তাদের দুজনের জীবনকেই নতুন দিকে নিয়ে যাবে। রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকানের বেঞ্চে বসে দুজনেই চুপ হয়ে গেল। ঢাকার সন্ধ্যা তখন ধীরে ধীরে রাতের দিকে এগোচ্ছে। রাস্তার বাতিগুলো জ্বলে উঠেছে। দূরে গাড়ির হর্ন, মানুষের হাঁটাহাঁটি, সবকিছু যেন স্বাভাবিক। কিন্তু ঈশান আর বিকির ভেতরের পৃথিবী তখন অস্বাভাবিকভাবে নীরব। বিকি মাথা নিচু করে বসেছিল। ঈশান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে ধীরে বলল, তুমি একটু আগে বললে এমন কিছু ঘটেছে যা জানলে হয়তো আমি তোমাকে খুঁজতে চাইতাম না। বিকি কোনো উত্তর দিল না। তার আঙুলগুলো ধীরে ধীরে সেই পুরনো লাল ফিতেটা স্পর্শ করছিল। ঈশান আবার বলল, বিকি, আমি 22 বছর ধরে তোমাকে ভুলিনি। এখন যদি কোনো সত্য থাকে সেটা শোনার সাহসও আমার আছে। বিকি দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে বলল, সব গল্প সুন্দর হয় না ঈশান। অনেক গল্পের শেষটা খুব কঠিন হয়। ঈশান শান্তভাবে বলল, তবুও বলো। বিকি একটু দূরের দিকে তাকাল। তার চোখে তখন অনেক পুরনো কষ্টের ছায়া। ঢাকায় আসার কয়েক বছর পরে মা খুব অসুস্থ হয়ে পড়লেন। আমি তখন হাসপাতালের কাজ করতাম, কিন্তু টাকাটা খুব কম ছিল। ঈশান চুপ করে শুনছিল। মায়ের চিকিৎসা করাতে অনেক টাকা দরকার ছিল। বিকির গলা একটু কেঁপে উঠল। আমি তখন খুব অসহায় হয়ে পড়েছিলাম। কোনো উপায় ছিল না। কিছুক্ষণ নীরবতা। তারপর বিকি খুব আস্তে বলল, ঠিক তখনই একজন মানুষ আমার জীবনে আসে। ঈশানের বুকটা হালকা ব্যথা করে উঠল। কে? বিকি ধীরে বলল, একজন ব্যবসায়ী। তিনি প্রায়ই হাসপাতালে আসতেন। একদিন তিনি আমার সাথে কথা বললেন। ঈশান মনোযোগ দিয়ে শুনছিল। তিনি বললেন,
যদি আমি তাকে বিয়ে করি তাহলে তিনি আমার মায়ের সব চিকিৎসার খরচ দেবেন। ঈশানের মুখটা একটু শক্ত হয়ে গেল। তুমি? বিকি মাথা নিচু করল। হ্যাঁ, আমি রাজি হয়ে যাই। কিছুক্ষণ কেউ কিছু বলল না। রাস্তার বাতির আলো তাদের মুখে পড়ছিল। ঈশান ধীরে বলল, তারপর? বিকি শান্ত গলায় বলল, বিয়ের কয়েক মাস পর মা মারা গেলেন। ঈশান আস্তে বলল, আমি দুঃখিত। বিকি মাথা নাড়ল। তারপর আমার জীবনটা পুরো বদলে গেল। আমি বুঝতে পারলাম সেই মানুষটা আমাকে স্ত্রী হিসেবে না, একটা দায়িত্ব হিসেবে দেখেন। আমাদের সম্পর্ক কখনো সত্যিকারের ছিল না। ঈশান একটু নিচের দিকে তাকাল। তার বুকের ভেতর অদ্ভুত একটা ব্যথা হচ্ছিল। সে ধীরে জিজ্ঞেস করল, তুমি এখনো? বিকি মাথা নাড়ল। না, ৩ বছর আগে আমাদের ডিভোর্স হয়ে গেছে। ঈশান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু বিকি তখনও কথা শেষ করেনি। সে ধীরে বলল, কিন্তু এখানেই গল্প শেষ না। ঈশান তাকাল। আর কি হয়েছে? বিকির চোখে হঠাৎ জল চিকচিক করে উঠল। সে খুব আস্তে বলল, আমার একটা ছেলে আছে। এই কথাটা শুনে ঈশান কয়েক সেকেন্ড স্থির হয়ে গেল। তার মনে হচ্ছিল সময় যেন হঠাৎ থেমে গেছে। তোমার ছেলে? বিকি মাথা নাড়ল। হ্যাঁ, তার বয়স ৫ বছর। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে অনেকগুলো অনুভূতি একসাথে ঘুরছিল। অবাক হওয়া, দুঃখ, আর অদ্ভুত একটা নীরবতা। বিকি ধীরে বলল, এই কারণেই আমি বলেছিলাম তুমি হয়তো আমাকে আর খুঁজতে চাইবে না। ঈশান ধীরে তার দিকে তাকাল। বিকি চোখ নামিয়ে বলল, তুমি এখন বড় ব্যবসায়ী, সফল মানুষ। আর আমি একজন সাধারণ নার্স, যার একটা সন্তান আছে। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ ঈশান শান্ত গলায় বলল, তোমার ছেলের নাম কি? বিকি একটু অবাক হয়ে তাকাল। আরিয়ান। ঈশান হালকা হাসল। সে এখন কোথায়? বাড়িতে। একজন খালার কাছে থাকে যখন আমি ডিউটিতে থাকি। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর খুব ধীরে বলল, আমি কি তাকে একদিন দেখতে পারি? বিকি যেন বিশ্বাসই করতে পারছিল না। সে অবাক হয়ে বলল, তুমি সত্যি বলছ? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ। বিকির চোখে জল এসে গেল। কারণ সে ভেবেছিল এই সত্য জানার পর ঈশান হয়তো আর কখনো তার সাথে কথা বলবে না। কিন্তু সে বুঝতে পারছিল ঈশান এখনও সেই আগের মানুষটাই আছে, যে ছোটবেলায় তার দেওয়া এক টুকরো রুটি ভুলে যায়নি। কিন্তু তারা তখনও জানত না এই গল্পের সবচেয়ে বড় মোড়টা এখনও বাকি। কারণ খুব শিগগিরই এমন একটা সত্য সামনে আসবে যা শুধু তাদের জীবন না, তাদের ভবিষ্যৎকেও বদলে দেবে। সেদিন রাতটা বিকির জন্য অদ্ভুত ছিল। অনেক বছর পর সে এমন একটা মানুষের সাথে কথা বলেছে যে তার অতীতকে মনে রেখেছে, এমনকি সেই ছোটবেলার প্রতিশ্রুতিটাও ভুলেনি। বাড়ি ফিরে দরজা খুলতেই ছোট্ট একটা কণ্ঠ ভেসে এল, মা, তুমি আসছ? বিকির মুখে সঙ্গে সঙ্গে একটা মমতার হাসি ফুটে উঠল। হ্যাঁ বাবা, আমি এসেছি। ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো ৭ বছরের একটা ছেলে। তার নাম আরিয়ান। চোখ দুটো বড় বড়, মুখে দুষ্টু হাসি, হাতে একটা ছোট খেলনা গাড়ি। সে দৌড়ে এসে বিকিকে জড়িয়ে ধরল। মা, আজকে তুমি অনেক দেরি করেছ। বিকি তার মাথায় হাত বুলিয়ে বলল, হাসপাতালে কাজ ছিল বাবা। আরিয়ান মুখটা একটু গম্ভীর করে বলল, তুমি সবসময় কাজ করো। বিকির বুকটা একটু কেঁপে উঠল। সে জানে তার ছেলে ছোট হলেও অনেক কিছু বুঝে যায়। ঠিক তখন পাশের ঘর থেকে এক মধ্যবয়স্ক মহিলা বের হয়ে এলেন। তিনি পাশের বাসার খালা, মাঝে মাঝে আরিয়ানের দেখাশোনা করেন। বিকি মা, তুমি চলে আসছ? ছেলে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। বিকি কৃতজ্ঞতার হাসি দিয়ে বলল, ধন্যবাদ খালা। খালা চলে যাওয়ার পর বিকি আরিয়ানকে নিয়ে ঘরে ঢুকল। ছোট্ট একটা বাসা, একটা ঘর, একটা ছোট রান্নাঘর। সবকিছু খুব সাধারণ, কিন্তু খুব পরিষ্কার।
আরিয়ান মায়ের পাশে বসে বলল, মা, আজকে হাসপাতালে কি হয়েছিল? বিকি একটু চুপ করে রইল। তার মাথায় তখন ঘুরছে সন্ধ্যার সেই ঘটনা। ২২ বছর পরে হঠাৎ ঈশানের সাথে দেখা। সে ধীরে বলল, আজকে আমি একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। আরিয়ান কৌতূহলী হয়ে গেল। বন্ধু? হ্যাঁ। তোমার ছোটবেলার? বিকি হালকা হাসল। হ্যাঁ। সে কি ভালো? বিকি কয়েক সেকেন্ড ভেবে বলল, হ্যাঁ, খুব ভালো। আরিয়ান আবার খেলনায় মন দিল। কিন্তু বিকির মন তখন অনেক দূরে। সে ভাবছিল, ঈশান কি সত্যিই আরিয়ানের সাথে দেখা করতে চাইবে? আর যদি করে, তাহলে কি হবে? পরদিন দুপুরে ঈশান তার অফিসে বসেছিল। তার সামনে ল্যাপটপ খোলা। কিন্তু সে কাজের দিকে মন দিতে পারছিল না। তার মাথায় বারবার ভেসে উঠছিল বিকির কথা, তার জীবনের কষ্ট, আর সেই ছোট্ট ছেলে, আরিয়ান। ঠিক তখন রাশেদ তার রুমে ঢুকল। ভাই, আজকে আপনি খুব চুপচাপ। ঈশান একটু হাসল। হয়তো। রাশেদ চেয়ারে বসে বলল, কিছু হয়েছে? ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে খুঁজে পেয়েছি। রাশেদ অবাক হয়ে তাকাল। কাকে? যাকে আমি খুঁজছিলাম। রাশেদের চোখ বড় হয়ে গেল। সত্যি? হ্যাঁ। সে কোথায়? একটা হাসপাতালে কাজ করে। রাশেদ খুশি হয়ে বলল, তাহলে তো দারুণ খবর। ঈশান একটু ধীরে বলল, তার একটা ছেলে আছে। রাশেদ একটু থেমে গেল। তারপর বলল, ওহ। কিছুক্ষণ নীরবতা। তারপর রাশেদ ধীরে বলল, তাতে সমস্যা কি? ঈশান তার দিকে তাকাল। রাশেদ হেসে বলল, ভাই, জীবন তো সিনেমা না। মানুষের জীবনে অনেক কিছু ঘটে। ঈশান কিছু বলল না। রাশেদ আবার বলল, আপনি কি ভাবছেন? ঈশান জানালার দিকে তাকিয়ে বলল, আমি ভাবছি, আমি কি তার জীবনে আবার ঢোকা উচিত? রাশেদ একটু ভেবে বলল, এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। কিন্তু একটা কথা বলি। বলো। যদি আপনি সত্যিই তাকে খুঁজে থাকেন এত বছর ধরে, তাহলে এখন ভয় পাওয়ার কিছু নেই। ঈশান চুপ করে রইল। তার মনে তখন একটা সিদ্ধান্ত ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। সেদিন বিকেলে ঈশান ভিকিকে ফোন করল। হ্যালো। বিকি ফোন ধরল। হ্যালো। তুমি কি ব্যস্ত? না, বলো। ঈশান একটু থেমে বলল, তোমার ছেলের সাথে দেখা করা কি সম্ভব? ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ভিকি ধীরে বলল, তুমি কি সত্যিই দেখতে চাও? হ্যাঁ। কেন? ঈশান শান্ত গলায় বলল, কারণ সে তোমার ছেলে। বিকির চোখে হঠাৎ জল চলে এলো। সে ধীরে বলল, ঠিক আছে। কাল বিকেলে আসতে পারো। ঈশানের বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হল। ঠিকানা পাঠাবে? হ্যাঁ। ফোন কেটে গেল। ঈশান কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে জানে, আগামীকাল তার জীবনে আরেকটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কিন্তু সে তখনও জানে না, যে ছোট্ট ছেলেটার সাথে সে দেখা করতে যাচ্ছে, সেই ছেলেটাই খুব শিগগির তার জীবনের সবচেয়ে বড় সত্যের সাথে তাকে পরিচয় করিয়ে দেবে। পরদিন বিকেল। ঢাকার আকাশে তখন হালকা মেঘ। দিনের গরমটা একটু কমে এসেছে। ঈশান রহমান তার গাড়িতে বসে সেই ঠিকানার দিকে যাচ্ছিল, যেটা বিকি তাকে আগের রাতে পাঠিয়েছিল। এলাকাটা খুব সাধারণ। ছোট ছোট বাসা, সরু গলি, রাস্তার পাশে চায়ের দোকান, মুদি দোকান। এই জায়গাটা তার পরিচিত গুলশান বা বনানীর মতো না। কিন্তু তবুও তার বুকের ভেতর আজ অদ্ভুত একটা উত্তেজনা কাজ করছে। কারণ আজ সে প্রথমবার দেখবে ভিকির ছেলে, আরিয়ানকে। গাড়ি একটা সরু গলির সামনে এসে থামল। ড্রাইভার বলল, স্যার, মনে হয় ঠিকানাটা এই গলির ভেতর। ঈশান জানালার বাইরে তাকাল। সে ধীরে বলল, ঠিক আছে, আমি হেঁটে যাব। গাড়ি থেকে নেমে সে গলির ভেতর হাঁটতে শুরু করল। কয়েক মিনিট পরে সে একটা ছোট্ট বাসার সামনে এসে দাঁড়াল। লোহার একটা দরজা। দরজার পাশে ছোট নামফলক, কিছুই লেখা নেই।
ঈশান কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর তখন একটু নার্ভাস লাগছে। তারপর সে ধীরে দরজায় নক করল। ঠক ঠক। ভেতর থেকে ছোট পায়ের শব্দ শোনা গেল। তারপর একটা শিশুসুলভ কণ্ঠ। কে? ঈশান একটু হাসল। তোমার মায়ের একজন বন্ধু। ভেতর থেকে দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে। চোখ দুটো বড়, কৌতূহলী। এটাই আরিয়ান। ছেলেটা কয়েক সেকেন্ড ঈশানের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আপনি কে? ঈশান একটু নিচু হয়ে বলল, আমি তোমার মায়ের বন্ধু। ঠিক তখন ভেতর থেকে বিকির কণ্ঠ ভেসে এল। আরিয়ান, কে এসেছে? বিকি দরজার কাছে এসে দাঁড়াল। ঈশানকে দেখে সে হালকা হাসল। তুমি চলে এসেছ? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ। বিকি বলল, ভেতরে আসো। ঈশান ঘরের ভেতরে ঢুকল। ছোট্ট কিন্তু খুব পরিষ্কার একটা ঘর। একটা সোফা, একটা ছোট টেবিল, দেয়ালে কয়েকটা পুরনো ছবি। আরিয়ান তখনও কৌতূহলী চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। বিকি বলল, আরিয়ান, উনি আমার ছোটবেলার বন্ধু। আরিয়ান বলল, তোমার নাম কি? ঈশান হাসল। আমার নাম ঈশান। তুমি কি খেলনা গাড়ি পছন্দ করো? আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ। ঈশান তার ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করল। ভেতরে একটা সুন্দর রিমোট কন্ট্রোল গাড়ি। আরিয়ানের চোখ আনন্দে চকচক করে উঠল। ওয়াও! সে গাড়িটা হাতে নিয়ে দৌড়ে ঘরের ভেতর চলে গেল। বিকি একটু লজ্জা পেয়ে বলল, এত কষ্ট করার কি দরকার ছিল? ঈশান শান্তভাবে বলল, কোনো কষ্ট না। কিছুক্ষণ পরে আরিয়ান আবার ফিরে এলো। সে খুব খুশি। ধন্যবাদ। ঈশান হেসে বলল, স্বাগতম। আরিয়ান একটু কাছে এসে দাঁড়াল। তারপর হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি আমার মায়ের পুরনো বন্ধু? হ্যাঁ। তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? এই প্রশ্নটা শুনে বিকি একটু অপ্রস্তুত হয়ে গেল। ঈশান একটু হেসে বলল, আমি দূরে ছিলাম। আরিয়ান মাথা নাড়ল। তারপর বলল, মা বলে ভালো মানুষরা কখনো কাউকে ভুলে যায় না। এই কথাটা শুনে ঈশানের বুকটা হালকা কেঁপে উঠল। সে বিকির দিকে তাকাল। বিকি চুপ করেছিল। তার চোখে অদ্ভুত একটা নরম ভাব। কিছুক্ষণ পরে তারা তিনজন একসাথে বসে চা খেল। আরিয়ান মাঝে মাঝে তার নতুন গাড়ি নিয়ে খেলছিল। হঠাৎ ঈশানের চোখ দেয়ালের দিকে গেল। সেখানে একটা ফ্রেমে বাঁধানো ছবি। ছবিতে বিকি আর একটা ছোট ছেলে, সম্ভবত আরিয়ান। কিন্তু ছবির পাশে আরেকটা ছোট ছবি ছিল, একজন পুরুষ মানুষের। ঈশান ছবিটার দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করল, এই মানুষটা কে? বিকির মুখটা হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, আরিয়ানের বাবা। ঈশান মাথা নাড়ল। কিন্তু ঠিক তখন তার চোখে একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়ল। আরিয়ান যখন হাসছে, তার চোখ আর মুখের ভঙ্গি কেমন যেন পরিচিত লাগছে। অদ্ভুতভাবে পরিচিত। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। তার মনে হঠাৎ একটা অস্বস্তিকর প্রশ্ন জন্ম নিল। কিন্তু সে এখনও সেটা উচ্চারণ করল না। কারণ সে নিজেই বুঝতে পারছে না এই অনুভূতিটা কেন হচ্ছে। আর সে তখনও জানে না, খুব শিগগিরই এমন একটা সত্য সামনে আসবে, যা তাদের তিনজনের জীবনই চিরদিনের জন্য বদলে দেবে। সেদিন সন্ধ্যাটা অদ্ভুত নীরব ছিল। ঈশান সোফায় বসে চায়ের কাপ হাতে রেখেছিল, কিন্তু চা প্রায় ঠান্ডা হয়ে গেছে। তার চোখ বারবার চলে যাচ্ছে দেয়ালে টাঙানো সেই ছবিটার দিকে। ছবিতে একজন পুরুষ, মাঝারি গড়ন, মুখে হালকা হাসি। ছবির পাশে ছোট্ট আরিয়ান দাঁড়িয়ে আছে আর পাশে বিকি। ছবিটা দেখে বোঝা যায় এটা কোনো সুখের সময়ের ছবি ছিল। ঈশান ধীরে জিজ্ঞেস করল, উনি কোথায় এখন? বিকি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, উনি এখন আমাদের জীবনে নেই। ঈশান আর কিছু জিজ্ঞেস করল না। কিন্তু তার মনে একটা অদ্ভুত প্রশ্ন ঘুরছিল। কারণ আরিয়ান যখন হাসছিল, তার চোখের ভঙ্গি, মুখের কিছুটা আকৃতি কেমন যেন নিজের ছোটবেলার ছবির মতো লাগছিল। হয়তো এটা কাকতালীয়।
হয়তো না। ঠিক তখন আরিয়ান দৌড়ে এসে বলল, মা, দেখো গাড়িটা কত দ্রুত চলে। সে রিমোট টিপতেই ছোট গাড়িটা ঘরের এক পাশ থেকে আরেক পাশে ছুটে গেল। ঈশান হাসল, তুমি তো বেশ ভালো চালাও। আরিয়ান গর্ব করে বলল, আমি বড় হয়ে রেসিং ড্রাইভার হব। বিকি হেসে বলল, প্রথমে পড়াশোনা শেষ করো। ঘরের ভেতর হালকা হাসির পরিবেশ তৈরি হল। কিন্তু ঈশানের মন তখনও ছবিটার দিকে আটকে আছে। কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়াল। আমাকে এখন যেতে হবে। বিকি দরজার কাছে এসে দাঁড়াল। এত তাড়াতাড়ি? আজ কিছু কাজ আছে। আরিয়ান দৌড়ে এসে বলল, আবার আসবে? ঈশান একটু থেমে বলল, অবশ্যই আসব। সে আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে গেল। গাড়িতে বসার পরও ঈশানের মাথায় ঘুরছিল সেই একই চিন্তা। সে ড্রাইভারকে বলল, রাশেদকে ফোন করো। কিছুক্ষণ পরে ফোনে রাশেদের কণ্ঠ শোনা গেল। জি ভাই। ঈশান ধীরে বলল, তোমার একটা কাজ আছে। বলুন। আমি একটা ছবি পাঠাব। ঠিক আছে। এই মানুষটা সম্পর্কে সব তথ্য বের করতে হবে। রাশেদ একটু অবাক হয়ে বলল, কোনো মানুষ? ঈশান ফোনে ছবিটার ছবি তুলে পাঠিয়ে দিল। এই মানুষটা? কয়েক সেকেন্ড পরে রাশেদ বলল, ঠিক আছে ভাই, আমি খোঁজ নিচ্ছি। ঈশান জানালার বাইরে তাকাল। ঢাকার রাস্তা তখন মানুষের ভিড়ে ভরা। কিন্তু তার মাথার ভেতর যেন অন্য একটা ঝড় চলছে। কারণ সে বুঝতে পারছে, কিছু একটা ঠিক মিলছে না। ওদিকে ভিকি ঘরের দরজা বন্ধ করে সোফায় বসে পড়ল। আরিয়ান তখনও তার নতুন গাড়ি নিয়ে খেলছে। মা, ঈশান আঙ্কেল কি ধনী? ভিকি একটু অবাক হয়ে বলল, তুমি কেন এটা জিজ্ঞেস করছ? আরিয়ান বলল, তার গাড়িটা খুব সুন্দর। ভিকি হেসে ফেলল, গাড়ি সুন্দর হলেই মানুষ ধনী হয় না। আরিয়ান মাথা চুলকে বলল, তবুও উনি ভালো, আমার জন্য গাড়ি এনেছে, তুমি আনো না। ভিকি চুপ করে গেল। তার মনে তখন পুরনো দিনের স্মৃতি ভেসে উঠছে। ছোটবেলার সেই ছেলেটা, যে প্রতিদিন ক্ষুধার্ত থাকত, আর সে নিজের খাবার ভাগ করে দিত। আজ সেই ছেলেটা এত বড় মানুষ হয়ে গেছে। কিন্তু একটা ভয় এখনও তার ভেতরে আছে। যদি কোনোদিন সত্যিটা সামনে আসে? যদি ঈশান জানতে পারে তার জীবনের একটা বড় ঘটনা সে এখনও লুকিয়ে রেখেছে? ভিকি গভীর একটা নিঃশ্বাস ফেলল। সে জানে, সেই সত্যটা প্রকাশ পেলে সবকিছু বদলে যেতে পারে। রাত প্রায় 10টা। ঈশান তার পেন্টহাউসে বসেছিল। তার সামনে সেই পুরনো কাচের ফ্রেমে রাখা লাল ফিতা। ঠিক তখন তার ফোনে মেসেজ এল। রাশেদ ভাই, লোকটার সম্পর্কে কিছু তথ্য পেয়েছি গু। ঈশানের বুক ধক করে উঠল। সে সঙ্গে সঙ্গে ফোন করল। বল। রাশেদ বলল, লোকটার নাম সাইফুল হক। হুম। সে কয়েক বছর আগে মারা গেছে। ঈশান চুপ করে রইল। কিভাবে? একটা সড়ক দুর্ঘটনায়। ঈশান ধীরে বলল, আর কিছু? রাশেদ একটু থেমে বলল, হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার আছে। কি? রাশেদ বলল, সাইফুল হক মারা যাওয়ার সময় তার স্ত্রী ছিল ভিক্টোরিয়া হেইস। ঈশানের চোখ স্থির হয়ে গেল। রাশেদ আবার বলল, আর একটা তথ্য আছে ভাই। বল। তাদের একটা ছেলে আছে। ঈশানের গলা শুকিয়ে গেল। নাম? আরিয়ান। ফোনের ওপাশে নীরবতা নেমে এলো। ঈশান ধীরে সোফায় বসে পড়ল। তার চোখ চলে গেল টেবিলের উপর রাখা লাল ফিতার দিকে। 22 বছর আগের একটা প্রতিশ্রুতি। আর আজকের একটা অদ্ভুত বাস্তবতা। কিন্তু তার মনে এখনও একটা প্রশ্ন ঘুরছে। এই গল্পটা কি এখানেই শেষ? নাকি এখনও সবচেয়ে বড় সত্যটা সামনে আসেনি? রাত তখন প্রায় 10:30। ঈশান পেন্টহাউসের বারান্দায় দাঁড়িয়েছিল। সামনে ঢাকা শহরের অসংখ্য আলো। গাড়ির লাইটগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন নদীর মতো বয়ে যাচ্ছে। কিন্তু তার মাথার ভেতর এখন অন্য ঝড়। কিছুক্ষণ আগে রাশেদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো তাকে অস্বস্তিতে ফেলেছে। সাইফুল হক
বিকির স্বামী কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আর তাদের একটা ছেলে আছে, আরিয়ান। ঈশান ধীরে টেবিলের উপর রাখা লাল ফিতাটার দিকে তাকাল। ২২ বছর ধরে সে এই ছোট্ট জিনিসটা নিজের কাছে রেখে দিয়েছে। কারণ এটা শুধু একটা ফিতা না, এটা একটা প্রতিশ্রুতি। হঠাৎ তার ফোন আবার বেজে উঠল। রাশেদ। ঈশান দ্রুত ফোন ধরল। হ্যাঁ, বলো। রাশেদ বলল। ভাই, আরেকটা তথ্য পেয়েছি। কি তথ্য? সাইফুল হকের দুর্ঘটনার রিপোর্টটা একটু অদ্ভুত। ঈশান ভ্রু কুঁচকে বলল। অদ্ভুত কেন? কারণ রিপোর্টে লেখা আছে দুর্ঘটনাটা রাতে হয়েছে, কিন্তু যেই জায়গায় দুর্ঘটনা হয়েছে সেখানে তখন দুর্ঘটনা হওয়ার কথা না। তার মানে? মানুষ বলছে ওটা হয়তো সাধারণ দুর্ঘটনা ছিল না। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে রইল। আর কিছু জানলে? রাশেদ বলল। হ্যাঁ ভাই, আরেকটা বিষয়। বল। দুর্ঘটনার আগের কয়েক মাস নাকি সাইফুল খুব চিন্তায় থাকত। কেন? ব্যবসায় বড় ক্ষতি হয়েছিল। অনেক টাকা ধার করেছিল। ঈশান জানালার বাইরে তাকাল। তারপর? ওই টাকার জন্য নাকি কিছু লোক তাকে প্রায় চাপ দিত। কেমন লোক? রাশেদ বলল। এইটা এখনও পুরোপুরি জানা যায়নি, কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা একটু ঝামেলার। ঈশান ধীরে বলল। তুমি খোঁজ চালিয়ে যাও। ঠিক আছে ভাই। ফোন কেটে গেল। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা। ঈশান ধীরে সোফায় বসে পড়ল। তার মাথায় এখন দুটো বিষয় ঘুরছে। একদিকে ভিকি, তার ছোটবেলার বন্ধু। অন্যদিকে সাইফুলের রহস্যময় মৃত্যু। কিছু একটা ঠিক মিলছে না। ঠিক তখন তার মনে পড়ল আজকের একটা ছোট্ট মুহূর্ত। আরিয়ান যখন গাড়ি চালাচ্ছিল খেলনার রিমোট দিয়ে। ছেলেটা হেসে বলছিল, আমি বড় হয়ে রেসিং ড্রাইভার হবগু। সেই কথা মনে হতেই ঈশানের মুখে হালকা হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি বেশিক্ষণ থাকল না। কারণ তার মনে আবার একটা প্রশ্ন ফিরে এল। ভিকি কি সুখে আছে? ওদিকে একই সময় ভিকি তার বাসায় বসে আছে। আরিয়ান তখন নিজের ঘরে খেলনা নিয়ে খেলছে। ভিকি রান্নাঘর থেকে এক গ্লাস পানি নিয়ে এসে সোফায় বসল। তার মাথায়ও আজ অনেক চিন্তা। ঈশানের সাথে এত বছর পরে আবার দেখা হওয়া, এটা এখনও যেন স্বপ্নের মতো লাগছে। ছোটবেলার সেই ছেলেটা, যে একসময় ছেঁড়া জামা পরে স্কুলে যেত। আজ সে এত বড় মানুষ। ভিকি ধীরে আলমারির দিকে গেল। উপরের তাক থেকে একটা পুরনো ছোট বাক্স নামাল। বাক্সটা খুলতেই ভেতরে কয়েকটা পুরনো জিনিস দেখা গেল। কিছু ছবি। আর একটা লাল ফিতা। ভিকি ফিতাটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার চোখে হালকা পানি চলে এল। সে খুব আস্তে বলল, তুমি সত্যিই কথা রেখেছ, ঈশান গো। ঠিক তখন পিছন থেকে আরিয়ান ডাক দিল। মা। ভিকি দ্রুত চোখ মুছে ফেল। কি হয়েছে? আমার গাড়িটা আর চলছে না। ভিকি হেসে বলল। আচ্ছা, দেখছি। সে ছেলের পাশে বসে গাড়িটা ঠিক করতে লাগল। আরিয়ান হঠাৎ বলল, মা, ঈশান আঙ্কেল কি আমাদের বাসায় আবার আসবে? ভিকি একটু থেমে গেল। তারপর হাসল। হয়তো আসবে। আমি তাকে আমার সব খেলনা দেখাব। ভিকি ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। অবশ্যই দেখাবে। কিন্তু তার বুকের ভেতর তখন একটা অদ্ভুত ভয় কাজ করছে। কারণ সে জানে, অতীত সবসময় চুপ করে থাকে না। কোনো একদিন না কোনো একদিন সেটা ফিরে আসে। রাত প্রায় 12টা। ঈশান এখনও জেগে আছে। ঠিক তখন তার ফোনে আবার একটা মেসেজ এল। রাশেদ। ভাই, একটা বড় তথ্য পেয়েছি গু। ঈশানের বুক ধক করে উঠল। সে দ্রুত ফোন করল। কি পেয়েছ? রাশেদ বলল। সাইফুল হকের ব্যবসার টাকা যাদের কাছ থেকে ধার ছিল, তারা খুব প্রভাবশালী মানুষ। কেমন প্রভাবশালী? তাদের নাম পুলিশ রিপোর্টে প্রায় আসে। ঈশানের চোখ সংকুচিত হয়ে গেল। মানে তারা অপরাধ জগতের সাথে জড়িত? রাশেদ বলল। হ্যাঁ ভাই, অনেকটাই তাই মনে হচ্ছে। ঈশান ধীরে উঠে দাঁড়াল। তার মাথায় এখন নতুন প্রশ্ন। সাইফুল কি শুধু দুর্ঘটনায় মারা গেছে, নাকি সে কোনো বড় ঝামেলায় জড়িয়ে পড়েছিল? আর যদি তাই হয়,
তাহলে কি সেই বিপদ এখনো শেষ হয়নি? জানালার বাইরে শহরের আলো ঝলমল করছে। কিন্তু ঈশানের মনে হচ্ছে রাত তখন প্রায় 12:30। ঈশান পেন্টহাউসের জানালার সামনে দাঁড়িয়েছিল। শহরের আলো ঝলমল করছে, কিন্তু তার মাথার ভেতর এখনো ঘুরছে রাশেদের কথাগুলো। সাইফুলের লেন, অপরিচিত লোকজন, অদ্ভুত দুর্ঘটনা, সবকিছু যেন একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। সে আর বেশি দেরি করল না। চাবিটা হাতে নিয়ে গাড়িতে উঠল। আজ তাকে একটা উত্তর দরকার, সরাসরি ভিকির কাছ থেকে। প্রায় আধা ঘণ্টা পরে ঈশানের গাড়ি এসে থামল ভিকিদের বাড়ির সামনে। চারপাশে তখন নিস্তব্ধতা। সে দরজার সামনে এসে কলিং বেল চাপল। কয়েক সেকেন্ড পরে দরজা খুলল ভিকি। ঈশানকে দেখে সে অবাক হয়ে গেল। এই সময় তুমি? ঈশানের চোখে আজ অদ্ভুত একটা দ্বিধা। তোমার সাথে কিছু কথা বলা দরকার। ভিকি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর সরে দাঁড়াল। ভেতরে আসো। ঈশান ঘরে ঢুকল। ঘরটা শান্ত। পাশের ঘর থেকে আরিয়ানের ঘুমের হালকা শ্বাসের শব্দ আসছে। ঈশান সেই ঘরের দিকে একবার তাকাল। তারপর ধীরে বলল, আরিয়ান ঘুমিয়ে গেছে? হ্যাঁ। দুজনই সোফায় বসল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। শেষে ঈশান ধীরে বলল, আমি সাইফুলের ব্যাপারে কিছু তথ্য জেনেছি। ভিকির মুখটা শক্ত হয়ে গেল। কি তথ্য? তার অনেক লিঙ্ক ছিল। ভিকি মাথা নিচু করল। হ্যাঁ। ঈশান আবার বলল, আর কিছু লোক তাকে খুব চাপ দিচ্ছিল। ভিকি এবার চোখ বন্ধ করল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। ঈশান ধীরে বলল, ভিকি, সত্যটা কি? ঘরের বাতাস যেন জমে গেল। ভিকি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, তুমি কি সত্যিই জানতে চাও? হ্যাঁ। ভিকি ধীরে উঠে দাঁড়াল। জানালার কাছে গিয়ে দাঁড়াল। তার কণ্ঠ কাঁপছে। সাইফুল শুধু লিনে ডুবে ছিল না, ঈশান। সে পুরোপুরি ভেঙে পড়েছিল। ঈশান চুপ করে শুনছে। লোকগুলো প্রতিদিন বাড়িতে আসত, টাকা চাইত। তারপর ভিকির গলা ভারী হয়ে গেল। একদিন আমি তাদের কথা শুনে ফেলি। ঈশান ভ্রু কুঁচকে বলল, কোনো কথা? ভিকি ধীরে ফিরে তাকাল। তার চোখে পানি। সাইফুল তাদের বলছিল, যদি টাকা দিতে না পারে তাহলে সে অন্য একটা জিনিস দেবে। ঈশানের বুক ধক করে উঠল। কিসের জিনিস? ভিকির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, আরিয়ান। ঘরটা যেন এক মুহূর্তে জমে গেল। ঈশান নিঃশ্বাস নিতে ভুলে গেল। কি বলছো তুমি? ভিকির গলা কাঁপছে। সে বলেছিল, একটা বিদেশি দম্পতি বাচ্চা নিতে চায়। তারা অনেক টাকা দেবে। ঈশানের চোখ লাল হয়ে উঠল। মানে সে নিজের ছেলেকে? ভিকি মাথা নেড়ে বলল, হ্যাঁ। ঘরের ভেতর নিস্তব্ধতা। ভিকি আবার বলল, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। তারপর আমি তাকে থামানোর চেষ্টা করি। সে কি রাজি হয়েছিল? ভিকি তিক্ত হাসল। না। তার গলা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। সে বলেছিল, একটা বাচ্চা দিয়ে দিলে কি হবে? আমাদের আরও বাচ্চা হবে। আমাদের জীবন তো বাঁচবে গু। ঈশানের মুঠি শক্ত হয়ে গেল। ভিকির চোখে তখন শুধু কান্না। আমি তাকে বলেছিলাম, আরিয়ান আমার সবকিছু। তারপর ভিকি কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর খুব আস্তে বলল, আমি জানি সাইফুল একবার যা বলে তাই করে সে, তাই আমি ভয় পাচ্ছিলাম। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। ঈশান ধীরে বলল, কিসের সিদ্ধান্ত? ভিকির চোখ স্থির হয়ে গেল। আমি তাকে থামাব যে করেই হোক। কিভাবে? ভিকির ঠোঁট কাঁপছে। যেভাবেই হোক। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ভিকি ফিসফিস করে বলল, দুর্ঘটনাটা দুর্ঘটনা ছিল না, ঈশান। ঈশানের বুক কেঁপে উঠল। তাহলে? ভিকি চোখ বন্ধ করল। তার চোখ বেয়ে পানি পড়ছে। আমি সব পরিকল্পনা করে করেছিলাম। ঘরের ভেতর যেন সময় থেমে গেল। ঈশানের গলা শুকিয়ে গেল।
তুমি? বিকি মাথা নিচু করল। হ্যাঁ। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। আমি সাইফুলকে খুন করেছি। এই কথাটা যেন ঘরের ভেতর বজ্রপাতের মতো আঘাত করল। ঈশান নিঃশব্দে বসে আছে। তার মাথা কাজ করছে না। বিকি আবার বলল, আমি তার গাড়ির ব্রেক নষ্ট করে রেখেছিলাম। ঈশান স্থির হয়ে বসে আছে। বিকির চোখে তখন অঝোর কান্না। আমি জানতাম ওটা করলে সে বাঁচবে না। কিছুক্ষণ ঘরে শুধু নিঃশ্বাসের শব্দ। বিকি ফিসফিস করে বলল, আমি খুনি ঈশান। কিন্তু আমি তো মাও, আমি আমার জীবনের থেকে আমার ছোট সোনা মণিটাকে ভালোবাসি। তার চোখে তখন এক অদ্ভুত দ্বিধা। আমি আমার ছেলেকে বিক্রি হতে দিতে পারতাম না। ঈশান ধীরে মাথা নিচু করল। তার চোখে হাজারটা অনুভূতি। রাগ, অবাক হওয়া, কষ্ট, আর কোথাও একটা গভীর সহানুভূতি। পাশের ঘর থেকে হঠাৎ ছোট্ট একটা শব্দ এল। আরিয়ান ঘুমের মধ্যে কিছু বলল। দুজনেই সেই ঘরের দিকে তাকাল। বিকি ধীরে বলল, আমি জানি তুমি এখন আমাকে ঘৃণা করছ। ঈশান ধীরে মাথা তুলল। তার চোখে গভীর ক্লান্তি। আমি জানি না আমি কি অনুভব করছি। কিছুক্ষণ নীরবতা। তারপর সে খুব আস্তে বলল, কিন্তু একটা জিনিস জানি। বিকি তাকাল। ঈশান বলল, তুমি তোমার ছেলেকে বাঁচানোর জন্য যা করেছ, সেটা সহজ সিদ্ধান্ত ছিল না। বিকির চোখ আবার ভিজে উঠল। জানালার বাইরে রাত আরও গভীর হয়েছে। কিন্তু মনে হচ্ছে ২২ বছর আগের সেই লাল ফিতের প্রতিশ্রুতি এখন তাদের জীবনের সবচেয়ে কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই হয়তো শুরু হবে তাদের জীবনের শেষ অধ্যায়। ঘরটা কিছুক্ষণ একদম চুপচাপ হয়ে রইল। বিকির শেষ কথাটা যেন এখনও বাতাসে ভাসছে। আমি সাইফুলকে খুন করেছি। ঈশান সোফায় বসে আছে। তার দুই হাত শক্ত হয়ে আছে, যেন নিজের ভেতরের অনুভূতিগুলো ধরে রাখার চেষ্টা করছে। এই সত্যটা সে কল্পনাও করেনি। কিন্তু সবচেয়ে বেশি তাকে ভাবাচ্ছে একটা বিষয়। বিকির চোখে অনুশোচনা আছে, কিন্তু ভয় নেই। কারণ সে জানে সে কেন এটা করেছে। কিছুক্ষণ পরে ঈশান ধীরে বলল, পুলিশ কিছু বুঝতে পারেনি? বিকি মাথা নেড়ে বলল, না। তুমি এত নিশ্চিত কিভাবে ছিলে? বিকি সোফার সামনে দাঁড়িয়ে জানালার বাইরে তাকাল। তার কণ্ঠ এখন শান্ত, কিন্তু ভেতরে ক্লান্তি স্পষ্ট। সাইফুল প্রাইম খেয়ে গাড়ি চালাত। দুর্ঘটনা হলে কেউ অবাক হতো না। ঈশান চুপ করে শুনছে। সেই রাতে আমি ব্রেক লাইনের একটা অংশ ঢিলা করে দিয়েছিলাম। তার গলা কেঁপে উঠল। আমি জানতাম সে দ্রুত গাড়ি চালাবে। কিছুক্ষণ নীরবতা। তারপর সে ধীরে বলল, আর ঠিক সেটাই হয়েছিল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এল। পাশের ঘর থেকে হালকা একটা আওয়াজ এল। আরিয়ান ঘুমের মধ্যে একটু নড়ল। বিকি তাড়াতাড়ি সেই ঘরের দিকে তাকাল। তার চোখে এখনও একই ভয়। কেউ যেন তার ছেলেকে ছুঁতে না পারে। ঈশান সেই দৃশ্যটা লক্ষ্য করছিল। সে ধীরে বলল, তুমি এত বছর এই কথা একা একা বয়ে নিয়ে চলেছ? বিকি একটু হাসল। কিন্তু সেই হাসির ভেতরে গভীর ক্লান্তি। মায়ের জীবন এমনই হয় ঈশান। মানে, কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেগুলো কাউকে বলা যায় না। ঈশান ধীরে মাথা নিচু করল। তার মনে পড়ছে ছোটবেলার সেই বিকির কথা, যে সবসময় অন্যদের জন্য নিজের খাবারও ভাগ করে দিত। আজ সেই মেয়েটা নিজের ছেলেকে বাঁচাতে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ ঈশান বলল, তুমি কখনো ভেবেছিলে আমাকে বলবে? বিকি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, অনেকবার। তাহলে বলনি কেন? বিকি ধীরে তার দিকে তাকাল। কারণ তুমি ভালো মানুষ ঈশান। তাতে কি? আমি চাইনি তুমি এই সত্য জানো। কেন? বিকি শান্ত গলায় বলল, কারণ এই সত্য জানলে তুমি হয়তো আমাকে বাঁচানোর জন্য করুণা করবে। ঈশান ভ্রু কুঁচকে বলল, আমি হয়তো করতাম। বিকি মাথা নাড়ল। আর আমি চাইনি তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করো। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পরে ঈশান ধীরে উঠে দাঁড়াল। সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। ঢাকার রাত তখন নিস্তব্ধ।
কিছুক্ষণ পরে সে বলল, তুমি জানো এই সত্যটা যদি কোনোদিন বের হয়, আমি জেলে যাব। বিকি শান্ত গলায় কথাটা শেষ করল। আমি সেটা জানি। ঈশান তার দিকে তাকাল। তুমি ভয় পাচ্ছ না? বিকি ধীরে মাথা নাড়ল। না। কেন? বিকি পাশের ঘরের দিকে তাকাল, যেখানে আরিয়ান ঘুমাচ্ছে। তার চোখে তখন এক অদ্ভুত শান্তি। কারণ আমার ছেলে নিরাপদ। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর ঈশান ধীরে বলল, আরিয়ান যেন কোনোদিন এই সত্য না জানে। বিকি চোখ বন্ধ করল। আমি চাই না সে জানুক। ঈশান ধীরে মাথা নেড়ে বলল, সে শুধু জানবে তার মা তাকে খুব ভালোবাসে। বিকির চোখে আবার পানি চলে এল। হঠাৎ পাশের ঘরের দরজা একটু খুলে গেল। ছোট্ট আরিয়ান আধা ঘুমের চোখে বেরিয়ে এল। মা! বিকি তাড়াতাড়ি এগিয়ে গেল। কি হয়েছে? আমি পানি খাব। বিকি তাকে কোলে তুলে নিল। ঈশান কিছুটা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিল। আরিয়ান চোখ মুছতে মুছতে ঈশানের দিকে তাকাল। ঈশান আঙ্কেল, আপনি এখনো যাননি? ঈশান হালকা হাসল। না, এখনো না। ছেলেটা আবার ঘুম ঘুম গলায় বলল, আপনি আবার আসবেন তো? ঈশানের চোখে তখন অদ্ভুত একটা কোমলতা। সে ধীরে বলল, হ্যাঁ, অবশ্যই আসব। বিকি ছেলেকে নিয়ে ঘরের দিকে চলে গেল। কয়েক মিনিট পরে সে ফিরে এল। ঘরে আবার নীরবতা। ঈশান দরজার দিকে হাঁটতে শুরু করল। দরজার কাছে এসে সে থামল। পিছনে না তাকিয়েই বলল, বিকি। 22 বছর আগে আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিকির চোখে হালকা বিস্ময়। ঈশান বলল, আমি বলেছিলাম আমি একদিন ফিরে আসব। সে ধীরে দরজা খুলল। আমি কথা রেখেছি। বিকির চোখ ভিজে উঠল। দরজা বন্ধ হয়ে গেল। বাইরে রাত গভীর। কিন্তু মনে হচ্ছে লাল ফিতের সেই প্রতিশ্রুতি এখনও শেষ হয়নি। রাতের সেই ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। ঈশান নিজের কাজে ব্যস্ত থাকার চেষ্টা করছে, কিন্তু তার মাথা থেকে সেই রাতের কথাগুলো সরছে না। বিকির কণ্ঠ এখনও কানে বাজে। আমি সাইফুলকে খুন করেছি। কখনো সে মনে করে এটা ভুল ছিল। আবার কখনো মনে হয়, একজন মা তার ছেলেকে বাঁচানোর জন্য যা করেছে সেটা কি সত্যিই এত বড় অপরাধ? এই প্রশ্নের উত্তর সে এখনও খুঁজে পায়নি। 1 সপ্তাহ পরে একটা বিকেলে ঈশান আবার বিকিদের বাসার সামনে দাঁড়িয়ে। আজ তার হাতে ছোট একটা প্যাকেট। সে দরজায় নক করল। দরজা খুলল আরিয়ান। ছেলেটা তাকে দেখেই খুশিতে চিৎকার করে উঠল। ঈশান আঙ্কেল। ঈশান হেসে বলল, কেমন আছো? ভালো। আরিয়ান তার হাত ধরে ভেতরে নিয়ে গেল। মা, দেখো কে এসেছে। বিকি রান্নাঘর থেকে বেরিয়ে এল। ঈশানকে দেখে তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা ফুটে উঠল। কারণ সেই রাতের পর এটাই তাদের প্রথম দেখা। কিছুক্ষণ কেউ কিছু বলল না। শেষে ঈশান হালকা হাসল। আমি কি ভেতরে আসতে পারি? বিকি মাথা নেড়ে বলল, অবশ্যই। ঈশান সোফায় বসল। আরিয়ান তখন তার পাশে বসে আছে। আপনি কি আমার জন্য কিছু এনেছেন? ঈশান প্যাকেটটা এগিয়ে দিল। দেখে নাও। আরিয়ান প্যাকেট খুলে আনন্দে লাফিয়ে উঠল। ভেতরে একটা সুন্দর রিমোট কন্ট্রোল রেসিং কার। ওয়াও! সে আনন্দে গাড়িটা চালাতে শুরু করল। ঘরের ভেতর আবার সেই পুরনো হাসির শব্দ ফিরে এল। বিকি চুপ করে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিল। তার বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি। কিছুক্ষণ পরে আরিয়ান নিজের ঘরে গাড়ি নিয়ে খেলতে চলে গেল। ঘরে আবার নীরবতা। বিকি ধীরে বলল, তুমি আবার এলে? ঈশান শান্ত গলায় বলল, হ্যাঁ। কেন? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কারণ আমি অনেক ভেবেছি। বিকির বুক ধক করে উঠল। কি ভেবেছ? ঈশান ধীরে বলল, জীবনে কিছু সত্য আছে যেগুলো খুব কঠিন। হ্যাঁ। কিন্তু সব সত্য প্রকাশ করলেই সবসময় ভালো হয় না। বিকি তার দিকে তাকিয়ে আছে। ঈশান আবার বলল, আরিয়ান একটা ছোট বাচ্চা। হ্যাঁ।
তার জীবনটা সুন্দর হওয়া উচিত। বিকির চোখে পানি চলে এল। সে আস্তে বলল, তুমি কি আমাকে ঘৃণা করো? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা নাড়ল। না। কেন? ঈশান ধীরে বলল, কারণ আমি সেই ছোটবেলার বিকিকে চিনি। বিকির চোখ ভিজে উঠল। যে নিজের খাবার অন্যদের সাথে ভাগ করে দিত। সে একটু থেমে আবার বলল, আমি জানি তুমি খারাপ মানুষ নও। ঘরের বাতাস নরম হয়ে এল। ঈশান পকেট থেকে একটা ছোট জিনিস বের করল। একটা পুরনো লাল ফিতা। বিকির চোখ বড় হয়ে গেল। তুমি এটা এখনো রেখেছ? ঈশান হেসে বলল, 22 বছর ধরে। সে ধীরে ফিতাটা বিকির হাতে দিল। এই প্রতিশ্রুতিটা শুধু তোমার ছিল না। বিকির হাত কাঁপছিল। মানে? ঈশান শান্ত গলায় বলল, আমি ফিরে এসেছি। আর এবার আর কোথাও যাচ্ছি না। বিকির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখন আরিয়ান দৌড়ে এসে বলল, মা, দেখো আমার গাড়ি কত দ্রুত চলে। সে গাড়িটা মেঝেতে চালাতে লাগল। ঈশান আর ভিকি একসাথে তাকিয়ে হাসল। বাইরে সূর্য ডুবছে। জানালার আলো ঘরের ভেতর পড়ছে। 22 বছর আগের একটা ছোট প্রতিশ্রুতি আজ এসে যেন একটা নতুন জীবনের দরজা খুলে দিল। আর সেই লাল ফিতাটা এখন শুধু অতীতের স্মৃতি না। এটা এখন নতুন শুরুর প্রতীক। সমাপ্ত। গল্পটি এখানেই সমাপ্ত করলাম। কেমন লাগলো সম্পূর্ণ গল্পটি কমেন্ট করে জানিয়ে যাবেন প্লিজ।